আপনারা শুনছেন হরর সাসপিসিয়াস পয়েন্ট। নাম জানা বা অজানা কিছু বিখ্যাত লেখকের গল্পের ডায়েরি নিয়ে সাজানো আমাদের এই নিবেদন হরর সাসপিসিয়াস পয়েন্টে জানাই সকলকে স্বাগত। আজকে আমাদের নিবেদন শ্রী সত্যজিৎ রায়ের লেখা বাদুড় বিভীষিকা। বাংলা সাহিত্য জগতে সত্যজিৎ রায় এক অতি উল্লেখযোগ্য নাম। তার লেখা ফেলুদা, প্রফেসর শঙ্কু সহ অন্যান্য চরিত্র এখনও আমাদের মনে সমানভাবে দাগ কেটে যায়। আজ আমাদের চ্যানেলে সেই কিংবদন্তি সত্যজিৎ রায়ের গল্প বাদুড় বিভীষিকা। গল্প পাঠে গল্পের সূত্রধর ও জগদীশ মুখার্জির চরিত্রে আমি অনিব্রত, গল্পে তিনকড়ি কাকা ও অন্যান্য চরিত্রে শামীম। তো শুরু হচ্ছে আজকে আমাদের গল্প বাদুড় বিভীষিকা। বাদুড় জিনিসটা আমার মোটেই ধাতে সয় না। আমার ভবানীপুরের ফ্ল্যাটের ঘরে মাঝে মাঝে যখন সন্ধ্যের দিকে জানলার গড়ার দিয়ে নিঃশব্দে এক একটা চামচিকে ঢুকে পড়ে, তখন বাধ্য হয়েই আমাকে কাজ বন্ধ করে দিতে হয়। বিশেষত গ্রীষ্মকালে যখন পাখা ঘোরে, তখন যদি চামচিকে ঢুকে মাথার ওপর বাঁই বাঁই করে ঘুরতে থাকে আর খালি মনে হয় এই বুঝি ব্লেডের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে ছটফট শুরু করবে, তখন যেন আমি একেবারে দিশেহারা বোধ করি। প্রায়ই ঘর থেকে বেরিয়ে যেতে হয়। আর আমার চাকর বিনোদকে বলি, ওটাকে তাড়াবার যা হোক একটা ব্যবস্থা করো। একবার তো বিনোদ আমার ব্যাডমিন্টনের র্যাকেটের এক বাড়িতে একটা চামচিকেকে মেরেই ফেলল। আর সত্যি বলতে কি, কেবলমাত্র যে অস্বস্তি হয় তা নয়, তার সঙ্গে যেন একটা আতঙ্কের ভাবও মেশানো থাকে। বাদুড়ের চেহারাটাই আমার বরদাস্ত হয় না, না পাখি না জানোয়ার, তার উপরে ওই যে মাথা নিচু করে পা দিয়ে গাছের ডাল আঁকড়িয়ে ঝুলে থাকা, এইসব মিলিয়ে মনে হয় বাদুড় জীবটার অস্তিত্ব না থাকলে বোধহয় ভালো ছিল। কলকাতায় আমার ঘরে চামচিকে এতবার ঢুকেছে যে আমার তো একসময় মনেই হয়েছে আমার ওপর বুঝি জানোয়ারটার একটা পক্ষপাতিত্ব রয়েছে। কিন্তু তাই বলে এটা ভাবতে পারিনি যে শিউরিতে এসে আমার বাসস্থানটিতে ঢুকে ঘরের কড়িকাঠের দিকে চেয়েই দেখব সেখানেও একটি বাদুড় ঝোলায়মান। এ যে রীতিমতো বাড়াবাড়ি। ওটিকে বিদেই না করতে পারলে তো আমার এ ঘরে থাকা চলবে না। এই বাড়িটার খোঁজ পাই আমার বাবার বন্ধু তিনকড়ি কাকার কাছ থেকে। এককালে ইনি শিউরিতে ডাক্তারি করতেন, এখন রিটায়ার করে কলকাতায় আছেন। বলা বাহুল্য, শিউরিতে এর অনেক জানাশোনা আছে। তাই আমার যখন দিন সাতেকের জন্য শিউরিতে যাওয়ার প্রয়োজন হলো, আমি তিনকড়ি কাকার কাছেই গেলাম। তিনি শুনে বললেন, শিউরি কেন? শিউরি কেন? কি করা হবে সেখানে? আমি বললাম যে বাংলাদেশের প্রাচীন পোড়াইটের মন্দিরগুলো সম্বন্ধে আমি একটু গবেষণা করছি কাকা। একটা বই লেখার ইচ্ছা আছে। এমন সুন্দর সব মন্দির চারিদিকে ছড়িয়ে আছে, অথচ সেই নিয়ে কেউ আজ অব্দি একটা প্রামাণ্য বই লেখেনি। ও ও, তুমি তো আবার আর্টিস্ট, তোমার বুঝি ওই দিকেই শখ। তা বেশ বেশ, কিন্তু শুধু শিউরি কেন? ওরকম মন্দির তো বীরভূমের অনেক জায়গাতেই হয়েছে। যেমন ধরো সুরুল, হেতমপুর, দুবরাজপুর, ফুলবেড়া আর বীরসিংপুর, এসব জায়গাতেই তো ভালো মন্দির আছে। তবে সেসব কি এতই ভালো যে তাকে নিয়ে বই লেখা যায়? যাই হোক, তিনকড়ি কাকা একটা বাড়ির সন্ধান দিয়েই দিলেন আমায়। পুরনো বাড়িতে থাকতে তোমার কোনো আপত্তি নেই তো? আমার এক পেশেন্ট ও বাড়িতেই থাকতো, এখন কলকাতায় চলে এসেছে। তবে যতদূর জানি
দারোয়ান গোছের লোক একটা সেখানে থাকে, সে সেখানে দেখাশোনা করে। বেশ বড় বাড়ি তো, তোমার কোনো অসুবিধা হবে না, পয়সা করেও লাগবে না। কারণ পেশেন্টটিকে আমি একবার ড্রোমের হাত থেকে ছিনিয়ে এনেছিলাম, তাও একবার নয়, তিনবার। দিন সাতেকের জন্যে তার বাড়িতে একটা ঘরে একজন গেস্ট থাকবে শুধু। আমি অনুরোধ করলে সে খুশি হয়ে যাবে, সে আর না করবে না। হলোও তাই। কিন্তু সাইকেল রিক্সা করে স্টেশন থেকে মালপত্র নিয়ে বাড়িটায় পৌঁছে ঘরে ঢুকেই দেখি বাদুর। বাড়ির তত্ত্বাবধায়ক বৃদ্ধ দারোয়ান গোছের লোকটিকে হাঁক দিলাম। কি নাম হে তোমার? এ আগে মধুসূদন বাবু। বেশ, তা মধুসূদন, ওই বাদুর বাবাজি কি বরাবরই এই ঘরে বসবাস করেন, নাকি আজ আমাকে অভ্যর্থনা করতে এসছেন? আগে তা তো খেয়াল করিনি বাবু, এ ঘর তো বন্ধই থাকে, আজ আপনি আসবেন বলে খোলা হয়েছে। কিন্তু ইনি থাকলে তো আবার আমার থাকা মুশকিল। ও আপনি কিছু ভাববেন না বাবু, ও সন্ধে হলে আপনি চলে যাবে। তা না হয় গেল, কিন্তু কাল যেন আবার ফিরে না আসে তার একটা ব্যবস্থা হবে কি? আর আসবে না বাবু, আর কি আসে, এ তো আর বাসা বাঁধেনি যে আসবো। রাত্রিরে কোন সময় ফস করে ঢুকি পড়িছে, দিনের বেলা তো চোখে দেখতে পাই না, তাই বেরোতে পারিনি। চাটা খেয়ে বাড়ির সামনের বারান্দায় একটা পুরনো বেতের চেয়ারে এসে বসলাম। বাড়িটা শহরের এক প্রান্তে, সামনের উত্তর দিকে কার যেন একটা মস্ত আমবাগান। গুড়ির ফাঁক দিয়ে দূরে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত দেখা যায়। পশ্চিম দিকে একটা বাঁশ ঝাড়ের ওপর দিয়ে একটা গির্জার চূড়ো দেখা যায়। সিউড়ির এটি একটি বিখ্যাত প্রাচীন গির্জা। রোদটা একটু পড়লে ওদিকটা একটু ঘুরে আসবো বলে স্থির করলাম। কাল থেকে আবার কাজ শুরু করব। খোঁজ নিয়ে জেনেছি সিউড়ি এবং তার আশেপাশে 20-25 মাইলের মধ্যে অন্তত খান 30 পোড়া ইটের মন্দির আছে। আমার সঙ্গে ক্যামেরাও আছে এবং পর্যাপ্ত ফিল্মও। এইসব মন্দিরের গায়ের প্রতিটি কারুকার্যের ছবি তুলে ফেলতে হবে। ইটের আয়ু আর কতদিন, এইসব নষ্ট হয়ে গেলে বাংলাদেশ তার এক অমূল্য সম্পদ হারাবে। আমার রিস্ট ওয়াচের দিকে চেয়ে দেখি 5:30। গির্জার মাথার পেছনে সূর্য অদৃশ্য হলো। আমি আর ভেঙে চেয়ার ছেড়ে উঠে সবে বারান্দার সিঁড়ির দিকে পা বাড়িয়েছি, এমন সময় আমার কান ঘেঁষে শনশন শব্দ করে কি যেন একটা আমবাগানের দিকটায় চলে গেল। শোবার ঘরে ঢুকে কড়িকাঠের দিকে চেয়ে দেখি বাদুরটা আর নেই। যাক, বাঁচা গেল, সন্ধেটা অন্তত নির্বিঘ্নে কাটবে। হয়তোবা আমার লেখার কাজও কিছুটা এগিয়ে যেতে পারে। বর্ধমান, বাঁকুড়া আর 24 পরগনার মন্দিরগুলো এর আগেই দেখা হয়ে গিয়েছিল। সেগুলো সম্পর্কে লেখার কাজটা সিউড়িতে থাকতে থাকতেই আরম্ভ করব ভেবেছিলাম। রোদটা পড়তে আমার টর্চটা হাতে নিয়ে গির্জার দিকটায় বেরিয়ে পড়লাম। বীরভূমের লাল মাটি, অসমতল জমি, তাল আর খেজুর গাছের সারি, এসবই আমার বড় ভালো লাগে। তবে সিউড়িতে আমার এই প্রথম আসা। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার উদ্দেশ্যে যদিও আসিনি, তবুও এই সন্ধেটাই লাল গির্জার আশেপাশটা ভারী মনোরম লাগলো। হাঁটতে হাঁটতে গির্জে ছাড়িয়ে পশ্চিম দিকে আরও খানিকটা পথে এগিয়ে গেলাম। সামনে দেখলাম খানিকটা জায়গা রেলিং দিয়ে ঘেরা। দূর থেকে কারো বাগান বলে মনে হয়, একটা লোহার গেটও রয়েছে বলে মনে হয়। আরও খানিকটা এগিয়ে বুঝলাম বাগান নয়, গোরস্থান। খান 30 খ্রিস্টানদের কবর রয়েছে গোরস্থানটায়। কোনোটির ওপর কারুকার্য করা পাথর বা ইটের স্তম্ভ, আবার কোনোটিতে মাটিতে শোয়ানো পাথরের ফলক। এগুলো যে খুবই পুরনো তাতে কোনো সন্দেহ নেই। স্তম্ভগুলিতে ফাটল ধরেছে, আবার ফাটলের মধ্যে এক একটাতে অশ্বত্থের চারা গজিয়েছে। গেটটা খোলাই ছিল,
ভেতরে ঢুকে ফলকের ওপর অস্পষ্ট লেখাগুলো পড়তে চেষ্টা করলাম। একটাই দেখলাম সন 1793, আরেকটাই 1788। সবই সাহেবদের কবর। ইংরেজ রাজত্বে গোড়ার যুগে ভারতবর্ষে এসে নানান মহামারীর প্রকোপে অধিকাংশরই অল্প বয়সেই মৃত্যু হয়েছে। একটা ফলকে লেখাটা একটু স্পষ্ট আছে দেখে আমার টর্চ জ্বালিয়ে ঝুঁকে সেটা পড়তে যাব, এমন সময় আমার পেছনে যেন একটা পায়ের শব্দ পেলাম। ঘুরে দেখি একটি মাঝবয়সী বেঁটে গোছের লোক হাত 10 দূরে দাঁড়িয়ে আমার দিকেই হাসি হাসি মুখ করে চেয়ে আছে। লোকটার পরনে একটা কালো আলপাকার কোট, একটা ছাই রঙের পেন্টুলুন আর হাতে একটা তালি দেওয়া ছাতা। আপনি বাদুর জিনিসটাকে বিশেষ পছন্দ করেন না, তাই না? ভদ্রলোকের কথায় চমকে উঠলাম। এটা সে জানলো কি করে? আমার বিস্ময় দেখে ভদ্রলোক হেসে বললেন, ভাবছেন কি করে জানলুম? খুবই সোজা। আপনি যখন আপনার বাড়ির দারোয়ানটিকে আপনার ঘরের বাদুরটাকে তাড়িয়ে দেওয়ার কথা বলছিলেন, তখন আমি কাছাকাছি ছিলুম। ও তাই বলুন। ভদ্রলোক এইবার আমাকে নমস্কার করলেন। আমার নাম জগদীশ পার্সিবল মুখার্জি। আমাদের 4 পুরুষের বাস এই সিউড়িতেই। খ্রিস্টান তো, তাই সন্ধ্যের দিকটা গির্জা গোরস্থানের আশেপাশটায় ঘুরতে বেশ ভালো লাগে। অন্ধকার বাড়ছে দেখে আস্তে আস্তে বাড়ির দিকে পা ফেরালাম। ভদ্রলোক আমার সঙ্গ নিলেন। কেমন যেন লাগছিল লোকটিকে। এমনিতেই নিরীহ বলেই মনে হয়, কিন্তু গলার স্বরটা যেন কেমন কেমন, মানে মিহি অথচ রীতিমতন কর্কশ। আর গায়ে পড়ে যেসব লোক আলাপ করে তাদের আমার এমনিতেই ভালো লাগে না। টর্চের বোতাম টিপে দেখি সেটা জ্বলছে না। মনে পড়ল হাওড়া স্টেশনে একজোড়া ব্যাটারি কিনে নেব ভেবেছিলাম, কিন্তু সেটা আর হয়নি। কি মুশকিল, রাস্তায় সাপ খোপ থাকলে তো দেখতেও পাবো না। ভদ্রলোক বললেন, আপনি টর্চের জন্য চিন্তা করবেন না। অন্ধকারে চলাফেরা করবার অভ্যাস আছে আমার। বেশ ভালোই দেখতে পাই। সাবধান, একটা গর্ত আছে কিন্তু সামনে। ভদ্রলোক আমার হাতটা ধরে একটা টান দিয়ে বাঁ দিকে সরিয়ে দিলেন। তারপর বললেন, ভ্যাম্পায়ার কাকে বলে জানেন? জানি। ভ্যাম্পায়ার কে না জানে। রক্তচোষা বাদুরকে বলে ভ্যাম্পায়ার ব্যাট। ঘোড়া, গরু, ছাগল ইত্যাদির গলা থেকে রক্ত চুষে খায়। আমাদের দেশে এ বাদুর আছে কি না জানি না, তবে বিদেশি বইয়ে ভ্যাম্পায়ার ব্যাটের কথা পড়েছি অনেক। শুধু বাদুর কেন, বিদেশি ভুতুড়ে গল্পের বইয়ে পড়েছি মাঝরাত্রিরে কোনো কোনো কবর থেকে মৃতদেহ বেরিয়ে এসে জ্যান্ত ঘুমন্ত মানুষের গলা থেকে রক্ত চুষে খায়। তাদেরও বলে ভ্যাম্পায়ার। কাউন্ট ড্র্যাকুলার রোমহর্ষক কাহিনী তো স্কুলে থাকতেই পড়েছি। আমার বিরক্ত লাগলো এই ভেবে যে বাদুরের প্রতি আমার বিরূপ মনোভাবের কথা জেনেও ভদ্রলোক আবার গায়ে পড়ে বাদুরের প্রসঙ্গ তুলছেন কেন। এরপরে দুজনেই কিছুক্ষণ চুপ। আমবাগানটার পাশ কাটিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছতে ভদ্রলোক হঠাৎ বললেন, আপনার সঙ্গে আলাপ করে বিশেষ আনন্দিত হলাম। তা আছেন তো কদিন নাকি? দিন সাতেক। বেশ বেশ, তাহলে তো দেখা হবেই। তারপর গোরস্থানের দিকটায় আঙুল দেখিয়ে বললেন, সন্ধ্যের দিকটায় ওদিক পানি এলেই আমার দেখা পাবেন। আমার বাপ পিতামহর কবরও ওখানেই আছে। কাল আসবেন, দেখিয়ে দেব। মনে মনে বললাম, তোমার সঙ্গে যত কম দেখা হয় ততই ভালো। বাদুরের উৎপাত যেমন অসহ্য, বাদুর সম্পর্কে আলোচনাও তেমনই অতৃপ্তিকর। অনেক অন্য বিষয়ে চিন্তা করার আছে। বারান্দার সিঁড়ি দিয়ে ওঠার সময় পিছন ফিরে দেখলাম ভদ্রলোক অন্ধকারে আমবনটার ভেতরে অদৃশ্য হয়ে গেলেন।
বনের পিছনের ধান ক্ষেতের দিক থেকে তখন শিয়ালের কোরাস আরম্ভ হয়ে গেছে। আশ্বিন মাস, তাও যেন কেমন গুমোট করে আছে। খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করে ভাবলাম, বাদুড়ের ভয়ে জানলা দরজাগুলো বন্ধ করে দিয়েছিলাম, সেগুলো খুলে দিলে বোধহয় কিছুটা আরাম হতে পারে। কিন্তু দরজাটা খুলতে ভরসা হলো না। বাদুড়ের জন্য নয়, দারোয়ান বাবাজির ঘুম যদি হালকা হয়, চোরের উপদ্রব থেকেও বোধহয় রক্ষা পাওয়া যাবে। কিন্তু এই সব মফস্বল শহরে মাঝে মাঝে দেখা যায় দরজা খোলা রাখলে রাস্তার কুকুর ঘরে ঢুকে চটি জুতোর দফা রফা করে দিয়ে যায়। এই অভিজ্ঞতা আমার আগে অনেকবার হয়েছে। তাই অনেক ভেবে দরজা দুটো না খুলে পশ্চিম দিকে জানলাটা খুলে দিলুম। দেখলাম বেশ ঝিরঝিরি হাওয়া আসছে। ক্লান্ত থাকায় ঘুম আসতে বেশি সময় লাগলো না। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম জানলার গড়াতে মুখ লাগিয়ে সন্ধেবেলার সেই ভদ্রলোকটি আমার দিকে চেয়ে হাসছে। তার চোখ দুটো জলজলে সবুজ, আর দাঁতগুলো এমন যেন সরু সরু আর ধারালো। তারপর দেখলাম ভদ্রলোক দু পা পিছিয়ে গিয়ে হাত দুটোকে উঁচু করে এক লাফ দিয়ে গড়াত ভেদ করে ঘরের মধ্যে এসে পড়লেন। ভদ্রলোকের পায়ের শব্দেই যেন আমার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে দেখি ভোর হয়ে গেছে। কি বিদঘুটে স্বপ্ন রে বাবা। বিছানা ছেড়ে উঠে মধুসূদনকে একটা হাঁক দিয়ে বললাম চা দিয়ে যেতে। মধুসূদন, চা দিয়ে যাও। সকাল সকাল খেয়ে বেরিয়ে না পড়লে কাজের অসুবিধা হবে। মধুসূদন বারান্দায় বেতের টেবিলে চা রেখে চলে যাওয়ার সময় লক্ষ্য করলাম তাকে যেন কেমন বিষণ্ণ দেখাচ্ছে। বললাম, কি হলো মধুসূদন, শরীর খারাপ নাকি? নাকি রাত্রে ঘুম হয়নি? না বাবু, আমার কিছু হয়নি। হয়েছে আমার বাসুরটার। কি হলো আবার? কাল রাত্রে সাপের কামড়কে মরে গেছে বাবু। সে কি, মরেই গেল? আগে আর মরবে না, এই সবে 7 দিনের বাছুর বাবু। গলার কাছটাই মেরেছে সবল, কি জানি গোকরো নাকি। মনটা কেমন জানি খচ করে উঠল। গলার কাছে মানে গলায় ছোবল? কালই যেন হঠাৎ মনে পড়ে গেল ভ্যাম্পায়ার ব্যাট। জন্তু জানোয়ারের গলা থেকে রক্ত শুষে নেয় ভ্যাম্পায়ার ব্যাট, কিন্তু পরক্ষণেই মনে হলো সাপের ছোবলে বাছুর মরবে, এতে আর আশ্চর্য কি? আর বাছুর যদি রাত্রে শুয়ে থাকে তাহলে গলায় ছোবল লাগাটা তো কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। আমি মিছিমিছি দুটো জিনিসের মধ্যে একটা সংযোগ স্থাপনের চেষ্টা করছি। মধুসূদনকে সান্ত্বনা দেওয়ার মতন দু একটা কথা বলে কাজের তোড়জোড় করব বলে ঘরে ঢুকতেই দৃষ্টিতে যেন আপনা থেকে কড়ি কাঠের দিকে চলে গেল। কালকে সেই বাদুড়টা আবার কখন জানি তার জায়গায় এসে আশ্রয় নিয়েছে। ওই জানলাটা খোলাতেই এই কাণ্ডটা হয়েছে। ভুলটা আমারই। মনে মনে স্থির করলাম আজ রাত্রে যতই গুমোট থাকুক না কেন, জানলা দরজা সব বন্ধ করেই রেখে দেব। সারাদিন মন্দির দেখে বেশ আনন্দেই কাটল। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর এই পোড়া ইটের মন্দিরের গায়ের কাজ দেখে সত্যি স্তম্ভিত হতে হয়। হেতমপুর থেকে বাসে করে ফিরে শিউরি এসে যখন পৌঁছুলাম তখন 4:30। বাড়ি ফেরার পথ ছিল গোরস্থানটার পাশ দিয়েই। সারাদিনের কাজের মধ্যে কালকে সেই ভদ্রলোকটির কথা প্রায় ভুলে গেছিলাম। তাই গোরস্থানের বাইরে সজনে গাছটার নিচে হঠাৎ তাকে দেখে কেমন যেন চমকে উঠলাম। পর মুহূর্তেই মনে হলো লোকটাকে না দেখতে পাওয়ার ভান করে এড়িয়ে যেতে পারলে খুব সুবিধা হয়। কিন্তু সে আর হবার জো আছে? মাথা হেট করে হাঁটা স্পিড যেই বাড়িয়েছি অমনি ভদ্রলোক লাফাতে লাফাতে এগিয়ে এসে আমার হাত ধরে ফেললেন। রাত্রিরে ঘুম হয়েছিল ভালো? আমি সংক্ষেপে হ্যাঁ বলে এগুতে আরম্ভ করলাম, কিন্তু দেখলাম আজও ভদ্রলোক আমার সঙ্গ ছাড়বেন না। আমার দ্রুত পদক্ষেপের সঙ্গে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বললেন, আমার আবার কি বাতিক জানেন তো, রাত্রে আমি একদম ঘুমোতে পারি না। দিনের বেলাটা কষে ঘুমিয়ে নি, আর সন্ধ্যে থেকে সারা রাতটা এদিক ওদিক বেরিয়ে বেড়াই। এই ঘোড়ায় যে কি আনন্দ তা আপনাকে কি করে বোঝাবো।
এই গোরস্থানের ভেতরে এবং আশেপাশে থেকে যে কত কিছু দেখবার ও শোনবার জিনিস আছে তা আপনি জানেন? এই যে এরা সব মাটির তলায় কাঠের বাক্সের মধ্যে বছরের পর বছর বন্দি অবস্থায় কাটিয়ে দিচ্ছে, এদের অতৃপ্ত বাসনার কথা কি আপনি জানেন? এরা কি কেউ এভাবে বন্দি থাকতে চায়? কেউ চায় না। সকলেই মনে মনে ভাবে একটিবার যদি বেরিয়ে আসতে পারি। কিন্তু মুশকিল কি জানেন? এই বেরোনোর রহস্যটি সকলের জানা নেই। সেই শোকে তারা কেউ কাঁদে, কেউ গোঙায়, কেউ বা ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস ফেলে। মাঝরাত্রিরে যখন চারিদিক নিস্তব্ধ হয়ে যায়, শিয়াল যখন ঘুমিয়ে পড়ে, ঝিঁঝি পোকা যখন ডেকে ডেকে ক্লান্ত হয়ে যায়, তখন যাদের শ্রবণ শক্তি খুব তীক্ষ্ণ, এই যেমন আমার, তারা এসব মাটির নিচে কাঠের বাক্সে বন্দি প্রাণীদের শোকোচ্ছ্বাস শুনতে পায়। অবশ্যই ওই যা বললাম, কান খুব ভালো হওয়া চাই। আমার চোখ কান দুটোই খুব ভালো, ঠিক বাদুড়ের মতো। মনে মনে ভাবলাম মধুসূদনকে এই লোকটির কথা জিজ্ঞেস করতে হবে। একে জিজ্ঞাসা করে সঠিক উত্তর পাওয়া যাবে বলে ভরসা হয় না। কতদিনের বাসিন্দা, কি করেন ভদ্রলোক, কোথায় এর বাড়ি। আমার পেছনে হাঁটতে হাঁটতে ভদ্রলোক বলে চললেন, আমি সকলের সঙ্গে বিশেষ একটা এগিয়ে এসে আলাপ করি না, কিন্তু আপনার সঙ্গে করলাম। আশা করি যে কটা দিন আছেন আপনার সঙ্গ থেকে আমাকে বঞ্চিত করবেন না। হ্যাঁ, আমি এবার আর রাগ সামলাতে পারলুম না। হাঁটা থামিয়ে লোকটির দিকে ঘুরে বললাম, দেখুন মশাই, আমি 7 দিনের জন্য এসেছি এখানে। বিস্তর কাজ রয়েছে আমার। আপনাকে সঙ্গ দেওয়ার সুযোগ হবে বলে আমার মনে হয় না অন্তত। ভদ্রলোক যেন প্রথমটা আমার কথা শুনে একটু মুষড়ে পড়লেন। তারপর মৃদু অথচ বেশ দৃঢ় কণ্ঠে ঈষৎ হাসি মাখিয়ে বললেন, আপনি আমাকে সঙ্গ না দিলেও আমি তো আপনাকে দিতেই পারি। আর আপনি যে সময়টা কাজ করেন, অর্থাৎ দিনের বেলা, আমি সেই সময়টার কথা বলছিলাম না। আর বৃথা সময় নষ্ট করে লাভ নেই। সংক্ষেপে নমস্কার বলে আমি বাড়ির দিকে পা চালালাম। রাত্রে খাবার সময় মধুসূদনকে লোকটির কথা জিজ্ঞাসা করলাম। মধু মাথা চুলকে বলল, আগে জগদীশ মুখ খুঁজছে বলে কাউকে। তারপর একটু ভেবে বলল, ও হ্যাঁ, দাঁড়ান, বেটে খাটো মানুষ, কোট প্যান্টুলুন পরেন, গায়ের রং ময়লা। হ্যাঁ হ্যাঁ। ও আরে, তা তো বাবু মাথা খারাপ। সে তো হাসপাতালে ছিল এই কিছুদিন আগে অবধি, তবে এখন শুনছি তার ব্যামো সারছে। তারে চিনলেন কি করে বাবু? তাকে তো অনেক দিন দেখিনি। ওর বাপ নীলমণি মুখুজ্জে ছিলেন পাদ্রী সাহেব, খুব ভালো লোক ছিলেন। তবে তিনিও শুনছিলাম মাথার ব্যামোতেই মারা গেছিলেন। আমি আর কথা বাড়ালাম না। কেবল বাদুরটার কথা সকালে বলা হয়নি, সেটা বলে বললাম, অবশ্যই দোষটা আমারই মধুসূদন। জানলাটা খুলে দিয়েছিলাম, ওটা যে মাঝের গড়াতটা নেই সেটা খেয়াল ছিল না। এক কাজ করবো বাবু, কাল ওই ফাঁকটা বন্ধ করে দেব। আজকে রাতটা বরং জানলাটা ভেজানোই থাক। সারাদিন ধরে মন্দির নিয়ে যেসব কাজ করেছি, রাত্রে খাতা খুলে সেইগুলো সম্বন্ধে এক প্রস্থ লিখে ফেললাম। ক্যামেরায় আর ফিল্ম ছিল না। বাক্স খুলে আগামীকালের জন্য নতুন ফিল্ম ভরলাম। জানলার দিকে বাইরে তাকিয়ে দেখি গতকালের জমা মেঘ কেটে গিয়ে চাঁদের আলোয় বাইরেটা একদম তকতক করছে। লেখার কাজ শেষ করে বারান্দায় এসে বেতের চেয়ারটায় কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম।
প্রায় 11টার কাছাকাছি উঠে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বিছানায় এসে শুলাম। মনে মনে ভাবলাম, আজকালকার বৈজ্ঞানিক যুগে জগদীশবাবুর কথাগুলো সত্যি হাস্যকর। স্থির করলাম হাসপাতালে জগদীশবাবুর কী চিকিৎসা হয়েছিল এবং কোন ডাক্তার চিকিৎসা করেছিলেন সেটা একবার খোঁজ নিতে হবে। মেঘ কেটে গিয়ে ঘুমট ভাবটাও যেন কেটে গিয়েছিল, তাই জানলা দরজা বন্ধ করাতেও কোনো অসুবিধা লাগছিল না। বরঞ্চ পাতলা চাদর যেটা এনেছিলাম সেটাকে আজ গায়ে দিতে হলো। চোখ বোঝার অল্প কিছুক্ষণের মধ্যেই বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম। কটার সময় যে ঘুমটা ভাঙলো জানি না, আর ভাঙার কিছুক্ষণ পরে পর্যন্ত কেন যে ভাঙলো সেটা ঠিক বুঝতে পারছিলাম না। তারপর হঠাৎ পূব দিকের দেওয়ালে একটা চতুষ্কোণ চাঁদের আলো দেখে বুকের ভেতরটা ধড়াস করে উঠল। জানলাটা কখন জানি খুলে গেছে। সেই জানলা দিয়ে চাঁদের আলো এসে দেওয়ালে পড়েছে। তারপর দেখলাম চতুষ্কোণ আলোটার ওপর দিয়ে কিসের একটা ছায়া বারবার ঘুরে ঘুরে যাচ্ছে। নিঃশ্বাস প্রায় বন্ধ করে ঘাড়টা ফিরিয়ে ওপর দিকে চাইতেই বাদুরটাকে দেখতে পেলাম। আমার খাটের ঠিক ওপরেই বাদুরটা বন বন করে চরকি পাক ঘুরছে এবং ঘুরতে ঘুরতে ক্রমশ নিচে আমার দিকে নামছে। আমি প্রাণপণ চেষ্টা করে যতটা সাহস সঞ্চয় করা যায় করলাম। এই অবস্থায় দুর্বল হলেই অনিবার্য বিপদ। বাদুরটার দিক থেকে দৃষ্টি না ফিরিয়েই আমার ডান হাতটা খাটের পাশে টেবিলের দিকে বাড়িয়ে টেবিলের ওপর থেকে আমার শক্ত বাঁধাই করা খাতাটা তুলে নিলাম। 3-4 হাতের মধ্যে বাদুরটা যেই আমার কণ্ঠনালীর দিকে তাক করে একটা ঝাঁপ দিয়েছে, আমিও সঙ্গে সঙ্গে খাতাটা দিয়ে তার মাথায় প্রচণ্ড একটা আঘাত করলাম। বাদুরটা ছিটকে গিয়ে জানলার গড়াদের সঙ্গে একটা ধাক্কা খেয়ে একেবারে ঘরের বাইরে মাঠে গিয়ে পড়ল। পর মুহূর্তে একটা খচমচ শব্দে মনে হলো কে যেন ঘাসের উপর দিয়ে দৌড়ে পালালো। জানলার কাছে গিয়ে ফাঁক দিয়ে গলা বাড়িয়ে দেখলাম কোথাও কিচ্ছু নেই। বাদুরটারও চিহ্ন মাত্র নেই। বাকি রাতটা আর ঘুমোতে পারলাম না। সকালে রোদ উঠতেই রাত্রের বিভীষিকা মন থেকে অনেকটা কেটে গেল। এই বাদুর যে ভ্যাম্পায়ার এখনো পর্যন্ত তার সঠিক কোনো প্রমাণ নেই। আমার দিকে বাদুরটা নেমে আসছিল মানেই যে আমার রক্ত খেতে আসছিল তারও সত্যি কোনো প্রমাণ নেই। ওই বিদঘুটে লোকটা ভ্যাম্পায়ারের প্রসঙ্গ না তুললে কি আর আমার ও কথা মনেও আসতো? কলকাতায় যেমন বাদুর ঘরে ঢোকে, এই বাদুরকেও তারই সমগোত্রীয় বলে মনে হতো। যাই হোক, হেতমপুরের কাজ বাকি আছে। চা পান সেরে 6:30 নাগাদ বেরিয়ে পড়লাম। গোরস্থানের কাছাকাছি আসতেই একটা আশ্চর্য দৃশ্য দেখলাম। স্থানীয় কয়েকটি লোক জগদীশবাবুকে ধরাধরি করে নিয়ে আসছে। দেখে মনে হলো জগদীশবাবু অজ্ঞান, আর তার কপালে যেন চাপা বাঁধা রক্তের দাগ। কি হয়েছে জিজ্ঞাসা করাতে সামনের লোকটি হেসে বলল, বোধহয় গাছ থেকে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে অজ্ঞান। বললাম, সে কি, গাছ থেকে পড়বেন কেন? আরে মশাই, এ লোক বদ্ধ পাগল। মাঝে একটু সুস্থ হয়েছিল, তার আগে সন্ধেবেলা এ গাছে সে গাছে মাথার উপরে ঝুলে থাকতো, ঠিক যেন বাদুড়ের মতো। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী সত্যজিৎ রায়ের লেখা বাদুর বিভীষিকা। গল্প পাঠে অনিব্রত শামীম, গল্পের পরিচালনায় অনিব্রত। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ধন্যবাদ।